আচ্ছা, তো যদি M1 M2 যদি M1 এর থেকে বড় হয় তাহলে আমাদের পুরো সিস্টেমটা এ ত্বরণে আমাদের নিচের দিকে আসবে। মানে পুরো সিস্টেম বলতে M2 আমাদের নামবে নিচের দিকে আর M1 আসবে উপরে। তো এই জিনিসগুলো দেখে মনে হয় কিন্তু খুব টাফ, কিন্তু তোমরা যদি ঘর্ষণের যদি টপিকটা ভালোভাবে বুঝে আসো তাহলে এগুলো কিন্তু কোনো বিষয় না। তো আমি আশা করব তোমরা ঘর্ষণ বুঝছো ভালোভাবে, তাহলে এগুলা সমস্যা হবে না। আর এগুলা আমাদের নর্মালি স্টুডেন্টদের কি বলবো, এগুলা মাথার উপর দিয়ে যায় আর কি, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের। তো তোমরা যদি আগের টপিকগুলো খুবই সুন্দরভাবে বুঝো তাহলে এখানে ওইভাবে কোনো সমস্যা হবে না। তো যদি এটা হয় তাহলে আমাদের M2 এ ত্বরণে নিচে নামবে এবং M1 আমাদের এ ত্বরণে উপরে উঠবে। এবং যেহেতু সুতার মাঝে কোনো বাধা বা গিঁট নাই, সেহেতু সুতার সব জায়গায় টান সমান হবে। সো আমাদের M1 বস্তুর উপর সুতার টান আমাদের এই কপিকলের দিকে উপরে, যেহেতু ঝুলন বিন্দু ওই দিকে। আর আমাদের M2 ভরের বস্তুর উপরে সুতার টান উপরের দিকে। তো যেহেতু পুরো সিস্টেমটা নিচের দিকে নামতেছে, তো এখন M2 ভরের জন্য সমীকরণ কি হবে? M2G হ্যাঁ, আবার বলো। M M2G minus T equal M2A. M2 A। হ্যাঁ, তাহলে আমাদের এখানে টি এর সমীকরণ আমাদের এখানে কি হবে? M2G -M2A। এইটা হচ্ছে আমাদের টি এর সমীকরণ। আচ্ছা, এখন আমাদের M1 ভরের জন্য, এখন এইখানে M1 ভরের জন্য কি 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 হবে বলো? আচ্ছা, একটু 1 মিনিট দাঁড়াও তো, আমার একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু বলেন। জি আপু বলেন। জি জি। না আপু, আমি এখনো যাই নাই। আমার আমার গার্ডিয়ানের সাথে কথা বলা ছিল তো। তো আমি আজকে অথবা কালকে যদি যাই, আমি আপনাদের জানাই দিব, সমস্যা নেই। জি আপু, আমি আপনাদের আপডেট দিয়ে দেবো। আচ্ছা আপু। আচ্ছা আচ্ছা আপু। ওয়ালাইকুম আসসালাম। লাঠিটা হলে সারাদিন ফোন দিই। তাই ওইটা আমি ওদের পেজে এবং আজকে কল দিয়ে বললাম যে ফরওয়ার্ড করে দিব, ওরা শুনেই না। শুনতে পাচ্ছ? Hell yeah. আচ্ছা, তো এখন M1 এর জন্য সমীকরণ বলো। M1 এর জন্য T minus M1G sin theta. হ্যাঁ, এটা হচ্ছে T-M1G sin θ ইজ ইকুয়াল টু এম Equal ওয়ান এ MNA. হ্যাঁ, তো এখন আমাদের এখানে আবার আর সমান কি? আর সমান হচ্ছে M1G cos θ। এটা আমরা জানি। সো এইটা হচ্ছে আমাদের দুইটা সমীকরণ। সো এখন এইখানে আবার আবার টি এর জায়গায় তোমরা যদি এইটা যদি বসাও তাহলে আমাদের সমীকরণটা, মানে টি এর যদি ডিরেক্ট সমীকরণ লিখতে যাও তাহলে সেটা অনেক মানে লেংদি হয়ে যাবে আর কি। সো মানে আগের মতো এই যে এ এর ভিন্ন সমীকরণ অথবা টি এর জন্য আমরা ভিন্ন সমীকরণ লিখবো না, এটা আমাদের এইভাবেই থাকবে। আর আমাদের মানে এইখানে যদি ঘর্ষণ দিয়ে দিত, সো আমাদের নর্মালি কপিকলের ম্যাথ গুলোতে ঘর্ষণ দিয়ে দেয় না। তো ওই জন্য আমি তোমাদের ঘর্ষণ ছাড়া তোমাদের পড়াইলাম। যদি ঘর্ষণ দিয়ে দিত তাহলে এখানে কি হইতো? ধরো যে এই তলটার আমাদের ঘর্ষণ দিয়ে দেওয়া, এই যে আমাদের যে আনত তলগুলা আছে, সো এইখানে যদি ঘর্ষণ দিয়ে দিত, যেহেতু M2 ভরের বস্তুটা নিচের দিকে নামতেছে, তাহলে এর ঘর্ষণ বল অবশ্যই কাজ করতে উপরে, এটা না? আর M1 ভরের বস্তুটা যেহেতু হুম। যাচ্ছে উপরে, তাহলে এর আমাদের ঘর্ষণ বল কাজ করছে নিচের দিকে। যদি এই তলটার সব জায়গায় ঘর্ষণ বল সমান হইতো তাহলে
এই সমীকরণে কি চেঞ্জ হইতো? এই যে M1 এর জন্য। তো টি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট M1 জি আচ্ছা, দাঁড়াও সাইন দাঁড়াও থিটা একটু প্লাস দাঁড়াও, এস নাকি? একটু দাঁড়াও, এটা আমি লিখি। আচ্ছা, যদি ঘর্ষণ যদি থাকতো, তাহলে M1 এর জন্য সমীকরণ কি হইতো বলো? টি মাইনাস টি মাইনাস, তারপর? ফার্স্ট ব্র্যাকেট, না না, হয় নাই। হয় নাকি না? আবার বলো। এটা হবে না। আচ্ছা, এটাই তো হবে টি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট M g সাইন থিটা প্লাস এফ কে ইকুয়াল M1 A। আরে M2 এর জন্য বলো, আগে M2 এর জন্য বলো। ও হ্যাঁ, M1 এর জন্য, হ্যাঁ এটা M1। হইছে, হ্যাঁ। ও আচ্ছা, সরি, আমি তো এখানে M1 ই লিখছি, আচ্ছা সরি। তাহলে তোমাদেরটা হইছে T-M1G সাইন থিটা প্লাস এফ কে ইজ ইকুয়াল টু M1A। এইটা হইতো আমাদের M1 ভরের বস্তুর জন্য। আর M2 এর জন্য কি হইতো? M2 এর জন্য হয়তো M2G মাইনাস M2G মাইনাস, ফার্স্ট ব্র্যাকেট টি হ্যাঁ প্লাস এফ কে ইকুয়াল। হ্যাঁ, ইজ ইকুয়াল টু M2A। সো এটা হইতো। সো যদি যদি ঘর্ষণ দেয়া থাকতো, তাহলে তোমরা আশা করি সমীকরণগুলো লিখতে পারবা। সো নর্মালি আমাদের এই কপিকলের ম্যাথে ঘর্ষণ দেয়া থাকে না। সো আমাদের এইচএসসি লেভেলে যেগুলো ম্যাথ আছে, তো আজকে আমি ম্যাথ নিয়ে আসি নাই আনফরচুনেটলি। সো আমি নেক্সট দিন এখন এগুলোর ম্যাথ নিয়ে আসবো। সো এগুলোর আমাদের বেশি ম্যাথ নাই, অল্প কয়েকটা ম্যাথ আছে। তো এই জিনিসগুলো বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি তোমরা এই জিনিসগুলো বুঝে থাকো, তাহলে তোমাদের জন্য ভালো। আর এই যে আমরা আমরা ঘর্ষণের এত টপিক পড়লাম, আনত তলে এত কিছু পড়লাম, তো এই জিনিসগুলো আমাদের, এই যে কেস 1 থেকে 4, এগুলা বাদে আমাদের এইচএসসি তে এত কিছু লাগে না, এবং আমাদের কপিকলের ম্যাথও এইচএসসি তে আসার সম্ভাবনা নাই বললেই চলে। তাও তোমাদের পড়াইলাম, কারণ এগুলা আমাদের ভর্তি পরীক্ষাতে আসে। এবং আমাদের ভর্তি পরীক্ষার সময় তোমরা যখন উদ্ভাস বা অন্য কোনো জায়গায় কোচিং করতে যাবা, দেখবা যে এইসব টপিক তোমাদের পড়াইতেছে। তখন যদি তোমাদের এগুলা আগে থেকে জানা না থাকে, তাহলে কিন্তু ওইখানে হা মেলে একদম থাকা লাগবে আর কি। সো এগুলা জিনিস একটু জেনে রাখো। তোমাদের আবারও বলি, এগুলা এইচএসসি তে আসার সম্ভাবনা খুবই কম। এই যে আমাদের বিশেষ করে কপিকলের এই টপিকটা, তবে ঘর্ষণ অবশ্যই আসবে। তবে ঘর্ষণ আসলে আমাদের শুরুর দিকে যেগুলো ছিল স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, সীমান্তিক ঘর্ষণ, নিশ্চল কোণ বা আমাদের স্থিতি কোণ, এবং আমাদের আর একটা কি ছিল, ওই যে ল্যামডা একটা এই ছিল না, ওইটার আমাদের নাম কি ছিল, ওইটার নাম মেবি ছিল হচ্ছে ঘর্ষণ কোণ। তারপরে আমাদের কেস 1 থেকে 4 পর্যন্ত এই এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট। সো এর বাইরে আমাদের এই এই যে ঘর্ষণের, আমরা যে লাস্ট যে 4টা কেস যে পড়ছে, আনত তলের সাথে আবার একটা আলফা কোণ করে বল প্রয়োগ, এগুলা অত বেশি ইম্পর্টেন্ট না আমাদের এইচএসসির জন্য। এটা বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, তারপর যেগুলো পড়া লাগবে না তা না, আমি তোমাদের যত চাই কিছু এখানে পড়াইছি অবশ্যই রিভিশনের উপর রাখবা, তাহলে তোমাদের এই টপিক নিয়ে আর কোনো, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। কারণ এর বাইরে আমাদের সিলেবাসে বা আমাদের এইচএসসি লেভেলে এর চেয়ে বেশি আর কিছু পড়া লাগে না। আচ্ছা, তো এরপরে এখন আমরা যে টপিকটা শুরু করব, এইখান থেকে আমাদের এইচএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন এই জায়গা থেকে আসে। এটা হচ্ছে আমাদের কৌণিক বেগ সংক্রান্ত রাশিমালাগুলো। সো কৌণিক বেগ সংক্রান্ত রাশিমালা, সো তোমরা এর আগে রৈখিক বেগ অবশ্যই পড়ছো। সো কৌণিক বেগ সম্পর্কে তোমাদের হয়তো অত ভালো আইডিয়া নাই। তো এর এরপরে আমরা আমরা যেটা শুরু করবো, এটা হচ্ছে বৃত্তীয় গতি বা আমাদের ঘূর্ণন গতি। সো বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি কি বলো? বৃত্তীয় গতির একটা এটা কি? এক্সাম্পল এমনি,
কোনো বলো তো দেখি। বৃত্তীয় গতির হুম। সূর্য আর পৃথিবী। সূর্য আর পৃথিবী বলা লাগে? তোমাদের মাথার উপরে যে ফ্যান আছে এইটা আমাদের একটা বৃত্তীয় গতির উদাহরণ। তারপরে আমাদের ঘড়ির কাঁটার যে গতি, এগুলা মানে একটা এক- একটা মানে আমাদের মানে বৃত্তপথে যেই সব গতি থাকে আর কি, যে একটা সেন্টার থাকবে, ওই সেন্টারকে কেন্দ্র করে কোনো একটা বস্তু যদি আবর্তিত হয় তাহলে ওই গতিটাকে আমরা বলবো বৃত্তীয় গতি। সো আমাদের এইখানে এগুলা সংজ্ঞা টঙ্গা আমাদের লাগে না, যে কোনো একটা কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু সো এরপর থেকে আমাদের নিউটনের বলবিদ্যার যেগুলো টপিক আছে ওগুলো ইজি। কেন্দ্র করে যদি বৃত্তাকার পথে যদি বৃত্তাকার পথে গতিশীল হয় তাহলে তার গতিকে বৃত্তীয় বা এটাকে আমরা ঘূর্ণন গতিও বলতে পারি। আচ্ছা, যেমন এইটা আমাদের একটা বৃত্ত। সো এইটা, এই যে বৃত্তের কেন্দ্রকে মানে মানে একটা একটা বিন্দু আর কি। সো আমাদের বৃত্তের মধ্যে যেটা সেন্টার পয়েন্টে থাকে ওইটাকে তো আমরা বলি কেন্দ্র। সো এই বিন্দুটাকে কেন্দ্র করে এই বৃত্তের চতুর্দিকে যদি কোনো বস্তু আহ, যদি ঘোরে তাহলে ওই বস্তুর গতিকে আমরা বলবো বৃত্তীয় গতি। তো তোমরা যেটা বললা যে আমাদের এই সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবী বা অন্যান্য গ্রহগুলোর গতি, বা আমাদের পরমাণুর মধ্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহের গতি, সো এইগুলো হচ্ছে আমাদের ঘূর্ণন গতির এক্সাম্পল। আচ্ছা, সো এখন আমাদের যেটা পড়তে হবে এটা হচ্ছে কৌণিক সরণ। সো তোমাদের আহ রৈখিক বেগে অবশ্যই সরণ সম্পর্কে আইডিয়া আছে, এবং আমি তোমাদের সম্ভবত ভেক্টর চ্যাপ্টারের সরণ নিয়ে একবার বলছিলাম। তো সরণ কি বলো, আমাদের রৈখিক গতির ক্ষেত্রে সরণ কি? অবস্থা পরিবর্তনের হার। না না, অবস্থার পরিবর্তনের হার তো বেগ। সরণ কি? একক সময় করে। আর এই কিসের একক সময়? সরণ হচ্ছে যে তুমি এ থেকে, ধরো এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, তুমি এ থেকে বি তে অনেক ভাবে আসতে পারো। যেমন তুমি তোমার বাড়ি থেকে ফুলবাড়িতে অনেক ভাবে যাইতে পারো। তুমি বড়ভিটা দিয়ে যাইতে পারো, বড়লই দিয়ে যাইতে পারো, অথবা খড়িবাড়ি দিয়ে ঘুরেও যাইতে পারো। তো তুমি এ থেকে বি তে এইভাবে আসতে পারো, অথবা এইভাবেও আসতে পারো, অথবা এইখান থেকে ঘুরে আবার মোড় নিয়ে এইখানে আসতে পারো। আবার এ থেকে বি তে তুমি ডিরেক্ট সোজা পথে যাইতে পারো। তো এখানে সরণ কোনটা হবে বলো তো? হবে এবি, সর্বনিম্ন দূরত্ব। হ্যাঁ, সরণ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। সো আমি তোমাদের ওইটাই জিজ্ঞেস করলাম, একবার বলতেছো হার, একবার বলতেছো একক সময়, এটা না। সো আমাদের আমাদের আদি অবস্থান এবং শেষ অবস্থানের সর্বনিম্ন যে ডিস্টেন্স, মানে সরল রৈখিক যেটা আমাদের যে দূরত্ব, ওইটি হচ্ছে সরণ। আর অন্যান্য পথগুলা, এই যে আমাদের সবুজ কালি দিয়ে যে পথগুলো চিহ্নিত করা, এইগুলাকে আমরা বলবো দূরত্ব। সো আমাদের সরণই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, এবং আর আমাদের আরো অন্যান্য আমাদের দীর্ঘতম দূরত্ব থাকতে পারে, তবে সরণ হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্ব। সো এইটা হচ্ছে আমাদের কোন ক্ষেত্রে? এটা হচ্ছে আমাদের রৈখিক বেগের ক্ষেত্রে। আচ্ছা, তোমরা একটা জিনিস বলো তো, যে তুমি যদি একটা বৃত্তপথে পুরো একবার ঘুরে যদি আসো তাহলে তোমার সরণ হবে কত? সরণ শূন্য। আর আর দূরত্ব?
দূরত্ব হবে 2 পাই আর। হ্যাঁ, দূরত্ব হবে 2 পাই আর। তো এইসব জিনিস মাথায় রাখতে হবে। এগুলো আমাদের এসএসসির যদিও। আচ্ছা, তো আমাদের কৌণিক সরণ আমাদের বোঝার জন্য একটা বৃত্ত নিয়ে আসতে হবে। দাঁড়াও, বৃত্ত কোথায়? আরে দূর। হ্যাঁ, তো এটা এটা হচ্ছে আমাদের একটা সেন্টার পয়েন্ট। সো এটা হচ্ছে আমাদের একটা সেন্টার পয়েন্ট। সো একটা বস্তু, সো আমাদের বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, সে এ তে আছে। সে এই বৃত্তের আমাদের পরিধির উপর একটা বিন্দু এ তে আছে। এখন সে এ থেকে এই যে বি তে আসলো। এখন এই বৃত্তের এই বৃত্তের পরিধি, সরি, এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় এবং এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই লোকটার রৈখিক সরণ কোনটা বলো তো? এই রৈখিক সরণ কোনটা বলো? এইটা বলতে পারতেছে না, রৈখিক সরণ মানে দূরত্ব। সো সে যদি এ ও, থেকে বি তে যায় তাহলে তার রৈখিক সরণ কি হবে? এস আর থিটা নাকি, ওই যে সাপেক্ষ। এস এস আর থিটা, এস ইকুয়াল টু আর থিটা তো হবে, কিন্তু এইখানে চিত্রে আমি যেটা বলতেছি রৈখিক সরণ হবে এই যে এ বি বৃত্তচাপটা হচ্ছে তার রৈখিক সরণ। এই যে এ বি যে আমাদের বৃত্তচাপটা আছে, এইটুক হচ্ছে তার রৈখিক সরণ। এইটুক কত? এটা আর এটা যদি থিটা হয় তাহলে, এবং এটা হুম, যদি আমরা এস দ্বারা প্রকাশ করি তাহলে এস ইকুয়াল টু আর থিটা, আমরা এটা জানি। আর এখানে কৌণিক সরণ এখানে কি হবে? এখানে কৌণিক সরণ কি হবে? এখানে কৌণিক সরণ হচ্ছে থিটা। সে এক থিটা। জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সে যে বৃত্তপথে আবর্তন করতেছে, ওই বৃত্তপথের কেন্দ্রে আর আদি অবস্থান এবং শেষ অবস্থান যে পরিমাণ কোণ সৃষ্টি করে, ওইটি হচ্ছে তার কৌণিক সরণ। আমার কথা বুঝছো? হ্যাঁ, তার মানে আমাদের রৈখিক সরণ হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী যে দূরত্বটা। আর আমাদের কৌণিক সরণ হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থান ওই বৃত্তের কেন্দ্রে যে পরিমাণ কোণ সৃষ্টি করে, ওইটাই হচ্ছে তার কৌণিক সরণ। এই জিনিসটা বুঝছো? হ্যাঁ বুঝছি। তো এটা হচ্ছে আমাদের, সরি, এটা আদি ও শেষ অবস্থান বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে। আচ্ছা, যদি এটা যদি বুঝে থাকো তাহলে এরপরে হচ্ছে আমাদের কৌণিক বেগ। তো রৈখিক বেগ কি ছিল বলো? রৈখিক বেগ হচ্ছে যে দ্রুত অতিক্রম করে, এটাই তো। হ্যাঁ, একক সময়ে যে বস্তু যে দ্রুত অতিক্রম করে। হ্যাঁ। তো রৈখিক বেগের, আচ্ছা, ধরো যদি টি সময়ে যদি এস পরিমাণ যদি দূরত্ব অতিক্রম করে, তাহলে রৈখিক বেগের সূত্র আমাদের কি হবে? ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইড বাই টি। আমরা তো এটা জানি। আচ্ছা, তো এইখানে কি কৌণিক বেগের জায়গা হবে? মনে হয় হবে না। আচ্ছা, দাঁড়াও, আমি আরেকটা স্লাইড এইখানে নিয়ে আসি। একটু ওয়েট করো।
হ্যাঁ, তো এখন আমাদের রৈখিক বেগ ছিল যে যদি টি সময়ে এস পরিমাণ ডিস্টেন্স সে যদি অতিক্রম করে, তাহলে তার রৈখিক বেগ হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইড বাই টি, মানে দূরত্ব ডিভাইড বাই সময়, আমরা তো এটা জানি। আচ্ছা দাঁড়াও, আমি ওই জিনিসটা আবার আঁকাই একটু। আর সেম জিনিসটা আমি তোমাদের আরো একবার পড়াইছিলাম, এটা হচ্ছে যখন মহাকর্ষ অভিকর্ষতে ভি, এই যে ওমেগা ইজ ইকুয়াল টু ভি আর নাকি ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, আচ্ছা ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, এইটা আমি তোমাদের মহাকর্ষ অভিকর্ষতেও একবার পড়াইছিলাম, তোমাদের হয়তো হ্যাঁ মনে নাই, ভাইয়া কারণ আছে। তোমরা তো পড়াশোনা রিভিশন দাও না। আচ্ছা দেখো, তো এটা যদি আমাদের থিটা হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, আর এবি সমান যদি এস হয়, আমরা জানি এস ইজ ইকুয়াল টু আর থিটা, আমরা এটা জানি। আচ্ছা, এবং আমাদের রৈখিক বেগ, আচ্ছা দেখো এইখানে এই যে যদি এ থেকে বি তে যাইতে যদি টি সময় লাগে, আমরা আগে সেটা লিখি, যে এ থেকে, ধরো কি লিখতেছি, এ থেকে বি তে যেতে টি সময় লাগলে, তাহলে এইখানে রৈখিক সরণ আমাদের যেহেতু এস বা এবি এটা না, তাহলে রৈখিক বেগটা কি হবে? তাহলে রৈখিক বেগ হবে ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইড বাই টি, কারণ আমাদের এইখানে আমাদের রৈখিক রৈখিক সরণ বা আমাদের দূরত্বটা কত, এস, আর আমরা রৈখিক বেগ সমান জানি এস ডিভাইড বাই টি, আমরা তো এটা জানি। আচ্ছা, এখন দেখো, তাহলে এইখানে আমাদের, তাহলে যদি সেম এ থেকে বি তে যেতে যদি টি পরিমাণ সময় লাগে, তাহলে থিটা কৌণিক সরণ এইটাও আমাদের সৃষ্টি করতে, বা এই যে আমাদের থিটা পরিমাণ যে আমাদের কৌণিক সরণ এইটা অতিক্রম করতেও তো টি পরিমাণই সময় লাগবে, তাই না? হ্যাঁ সেম সময় তো লাগবে। আচ্ছা, তাহলে আমাদের রৈখিক বেগ সমান যদি হয় রৈখিক সরণ ডিভাইড বাই সময়, তাহলে কৌণিক বেগ সমান হবে আমাদের কৌণিক সরণ ডিভাইড বাই সময়, আমাদের সেম জিনিস তো, কৌণিক সরণ ডিভাইড বাই সময়। সো কৌণিক বেগকে প্রকাশ করা হয় ওমেগা দ্বারা, সো এটা অলমোস্ট ডাব্লুর মতো, সো ডাব্লিউ লিখলে কোনো সমস্যা হবে না। সো কৌণিক সরণ কতটুকু, থিটা ডিভাইড বাই টি। সো এইটা হচ্ছে আমাদের কৌণিক বেগ, সো আমাদের কৌণিক বেগ হচ্ছে থিটা ডিভাইড বাই টি। আচ্ছা, তো এখন আমরা ওই দিন তো রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক তো দেখছিলাম, এটা কি এখানে আছে? এই যে কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক, তাহলে এটা আমরা এখানে নিয়ে যাই। হ্যাঁ, এই পর্যন্ত এটা ক্লিয়ার যে আমাদের এই কৌণিক বেগ কি? হ্যাঁ আচ্ছা দাঁড়াও, এ- এইখানে আগের একক আর মাত্রাগুলো লিখে দেই। সো এইখানে আমরা এস ইজ ইকুয়াল টু আর থিটা সূত্রটা কখন লিখতে পারি, যখন এই কোণটা 1 রেডিয়ান হয়। সো তোমরা এগুলা এসএসসি তে ছিল ম্যাথে, সো এইটা আমার মনে আছে, কারণ আমি এটা আমি মাহিনকে রিসেন্টলি এটা পড়াইছি, তো এই জন্য আমার মনে আছে আর কি। তো এটা যখন আমাদের 1 রেডিয়ান কোণ হয়, সো তোমাদের এগুলা জানতে হবে না যে 1 রেডিয়ান কোণ কি, এগুলা আমাদের হাবিজাবি এখানে লাগবে না। তো এইটা এই আহ, মনে রাখবা যে এস ইজ ইকুয়াল টু আর থিটা, এই সমীকরণে যে এই যে এখানে অ্যাঙ্গেলটা ইউজ করা হয় থিটা, এটা কিন্তু অলওয়েজ রেডিয়ান কোণে ইউজ করা হয়, এটা তোমরা একটু জেনে রাখবা। সো এই জন্য এখানে আমাদের যে থিটা, এটা হচ্ছে রেডিয়ান, আর এডি, আর টি তো সেকেন্ড, তাহলে এইখানে এর একক কি হবে বলো? একক হবে রেডিয়ান পার সেকেন্ড। সেকেন্ড, এইটা হচ্ছে তার একক। আচ্ছা, কোণের কিন্তু কোনো মাত্রা নাই, এইটা তোমরা ভালোভাবে
জেনে রাখবো কোণের কোনো মাত্রা নাই কিন্তু। সো কোণের যদি কোনো মাত্রা না থাকে তাহলে ওমেগার মাত্রা শুধুমাত্র সময়ের মাত্রা দ্বারা আমরা লিখবো। তো এখানে যেহেতু সেকেন্ড ইনভার্স, তাহলে এর মাত্রা হবে শুধুমাত্র টি ইনভার্স। এটা এটা মনে রাখবো যে কোণের কোনো মাত্রা হয় না। সো এটা আমাদের রেডিয়ান পার সেকেন্ডে হইতে পারে, সময়ের একক তোমরা যদি মিনিট দাও ঘন্টা দাও, সো ওইভাবে রেডিয়ান পার মিনিট, রেডিয়ান পার তোমরা যাই এখানে লিখো না কেন। তো এখানে সময়ের একক বা আমাদের এই এই নর্মালি ওমেগা রেডিয়ান পার সেকেন্ডই লেখা হয়। আচ্ছা। আচ্ছা, তো এখানে তোমরা মাত্রার একক যদি বুঝে থাকো, তাহলে এখন আমরা ওই জিনিসটা আবার একটু রিপিট করব যে আমরা পড়ছি যে আহ, কৌণিক বেগ ওমেগা এবং আমাদের রৈখিক বেগ ভি এর মধ্যে সম্পর্ক কি। সো আমরা একটু আগেই দেখলাম এস ইজ ইকুয়াল টু আর থিটা, আবার এটাও দেখছি যে ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইড বাই টি, আবার এইটাও দেখছি ওমেগা ইজ ইকুয়াল টু থিটা ডিভাইড বাই টি। আমরা এই তিনটা সূত্র দেখে আসছি। ওকে, যদি এগুলো আমরা দেখে আসি, তাহলে এখন একটা জিনিস খেয়াল করো তাহলে। আমরা এই যে দেখো ওমেগা সমান আমরা কি লিখবো, থিটা ডিভাইড বাই টি। এখন আমরা যদি 1 নাম্বার সমীকরণে যদি লিখি, দেখো, আচ্ছা এটাকে 1 দেই, এটাকে 2 দেই, এটাকে 3 দেই। আচ্ছা 1 নাম্বার সমীকরণ থেকে দেখো আমরা কি লিখতে পারি, থিটা সমান হচ্ছে এস ডিভাইড বাই আর, আমরা এটা লিখতে পারি না? হ্যাঁ, পারি। আচ্ছা, দেখো এখন এস ডিভাইড বাই টি লিখলাম, আর যেহেতু 1/r হচ্ছে আমাদের এস এর সাথে ভাগ অবস্থায় আছে, তো আমরা এটাকে 1/r লিখলাম। এই জিনিসটা বুঝছো? হুম, বুঝছি। আচ্ছা, এখন এস ডিভাইড বাই টি মানে কি? এটা হচ্ছে ভি তাহলে এখন ভি সমান আমাদের কি হবে? ওমেগা আর। হ্যাঁ, ভি সমান হচ্ছে ওমেগা আর। এটা আমরা ওই চ্যাপ্টারে একবার দেখছি, এখানেও দেখলাম। তাহলে আমাদের কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে এটা হচ্ছে সম্পর্ক, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। এখানে আর কি? আর হচ্ছে ওই বস্তুটা যে বৃত্তপথে ঘুরে তার ব্যাসার্ধ। তো এটা তোমরা মনে রাখবা। আর রৈখিক বেগের একক তো জানো, মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে ওই আবার উল্টা পাল্টা লিখছে, এগুলা যদিও লাগে না। আচ্ছা দেখো, আর এর বাইরেও তোমাদের আরো কিছু সূত্র আমি মনে হয় এর আগে লিখে দিয়েছিলাম যে ওমেগা হচ্ছে টোয়াইস পাই ডিভাইড বাই টি। এখানে টি কি? টি হচ্ছে পর্যায়কাল, এবং আমরা পর্যায়কাল নিয়ে খুবই ভালোভাবে আমরা পড়ছিলাম চ্যাপ্টার 6-এ। পর্যায়কাল হচ্ছে কি বলতো? বলো। পর্যায়কাল কি ছিল বলো? একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে যে সময় লাগে। হ্যাঁ, পূর্ণ গুণন সম্পন্ন করতে যে সময় লাগে এটা হচ্ছে পর্যায়কাল। এবং আমাদের কৌণিক বেগ এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা আমাদের টোয়াইস পাই ডিভাইড বাই টি। আর আমরা এটাও আমরা পড়ছি যে আমাদের পর্যায়কালের সাথে আমাদের কম্পাঙ্কের একটা সম্পর্ক আছে, টি ইজ ইকুয়াল টু 1/f। এফ হচ্ছে আমাদের এখানে কম্পাঙ্ক। সো এফ হচ্ছে আমাদের এখানে কম্পাঙ্ক। সো টি আর এফ এর মধ্যে এই সম্পর্কটা আমাদের জানা লাগবে যে কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে আমাদের কি সম্পর্ক আছে। আচ্ছা, তো তাহলে দেখো এখন আমরা যদি ওমেগা সমান যদি লিখি টোয়াইস পাই, তাহলে এইখানে তো 1/t গুণ অবস্থায় আছে, তাই না? তো এইখানে দেখো
তাহলে এখন 1/t এর জায়গায় আমরা কি লিখতে পারি? এই যে এই সূত্র থেকে এফ লিখতে পারি, দেখো। এই যে দেখো, তুমি যদি এফ যদি এই যে 2 নাম্বার সূত্রটা খেয়াল করো, তুমি যদি এফ যদি, আচ্ছা আমি এখানে লিখেই দেই, এফ সমান কি হবে? এফ সমান 1/t হবে না এইখানে? হবে। তাহলে আমরা এই যে এটা ওমেগা সমান টোয়াইস বাই এফ ও লিখতে পারি। এখানে এফ হচ্ছে আমাদের কম্পাঙ্ক। ওকে, তো এই এই জিনিসগুলো আমাদের মাথায় রাখলেই হবে। আচ্ছা, যদি এগুলা মাথায় থাকে তাহলে এরপরে আমাদের কি আছে? এরপরে কৌণিক ত্বরণ। আচ্ছা, আমাদের রৈখিক গতির ক্ষেত্রে ত্বরণ কি ছিল? তো সময় পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। এটা আমাদের রৈখিক বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। এটা না, তো আমাদের রৈখিক ত্বরণ ছিল, সো এটা আমাদের মেইন সূত্র ছিল ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আর আমরা যদি এখান থেকে এর সমীকরণ লিখলাম ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। সো আমাদের এ হচ্ছে ডেল্টা অফ ভি, মানে বেগের বেগের পরিবর্তন ডিভাইড বাই টি ছিল। এটা ছিল আমাদের রৈখিক ত্বরণ। সো এটা বেগের পরিবর্তন বা টি, বা আমরা এটাকে ডিরেক্ট বেগের পরিবর্তনের হার বলতাম। কারণ সময় দ্বারা ভাগ করলে আমরা ওইটা আমাদের নর্মালি বেগের পরিবর্তনের হারই প্রকাশ করে। কারণ এটা এটা মূলত একক সময়, যদি টি টি সেকেন্ডে ডেল্টা ভি পরিমাণ পরিবর্তন হয় আর একক সময়ে, তাহলে কি হবে? টি দ্বারা ভাগ হয়ে যাবে। সো যেটা একক সময়ে যেটা পরিবর্তন, ওইটাই মূলত পরিবর্তনের হার। তাহলে সেম জিনিস, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে আমাদের কৌণিক ত্বরণের যে আমাদের পরিবর্তনের হার সেটাই হবে, সরি, কৌণিক বেগের যে পরিবর্তনের হার এইটাই হবে আমাদের কৌণিক ত্বরণ। আমাদের রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণ একই, সো এটা আমাদের রৈখিক বেগের সাথে সম্পর্কিত আর ওইটা আমাদের কৌণিক বেগের সাথে সম্পর্কিত। বুঝছো? হ্যাঁ, বুঝ- আচ্ছা, তো এইখানে দেখো, এই যে আমাদের এই সূত্রটা, যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এইটাকে আমরা যদি কৌণিক, এই সমীকরণটা আমাদের কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে আমাদের রৈখিক গতির ক্ষেত্রে। সো এই এখন যদি এই সমীকরণটাকে আমরা কৌণিক গতির ক্ষেত্রে যদি লিখি, তাহলে দেখো এইখানে হবে আমাদের ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট। ওমেগা নট মানে হচ্ছে আদি কৌণিক বেগ আর কি। সো আমাদের রৈখিক ত্বরণ হচ্ছে আলফা, রৈখিক ত্বরণকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। সো এখানে আমাদের আলফা হচ্ছে, সরি, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। সো কৌণিক ত্বরণ হচ্ছে আলফা, তাহলে এখানে আলফা সমান হবে আমাদের ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইড বাই টি। এই জিনিসটা বুঝছো? হুম, বুঝছি। আচ্ছা, যদি এটা যদি বুঝে থাকো তাহলে এর একক কি হবে বলো তো? একক কি হবে বলো? দেখো, ওমেগা মাইনাস ওমেগা নট। সো আমরা তো জানি যে সেম জিনিস যোগ বিয়োগ করলে তো এককের কোনো পরিবর্তন হয় না, তোমরা তো এটা জানো। তাহলে হ্যাঁ, এইটা তাহলে হবে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, তাহলে এটা হবে আমাদের রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। উপরে রেডিয়ান পার সেকেন্ড, নিচে একটা সেকেন্ড, তাহলে এখানে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এবং আমি তোমাদের আহ একটু আগেই তো বললাম আমাদের কোণের কোনো মাত্রা নেই, তাহলে এর মাত্রা তাহলে কি হবে? ইনভার্স 2। হ্যাঁ, টি ইনভার্স টু। আচ্ছা, এই জিনিসগুলো বুঝতে পারছো? হুম, বুঝছি। আচ্ছা, তো এরপরে এরপরে আমাদের কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক। আচ্ছা দেখো, তো আমরা
একটু আগেই তো দেখলাম ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, এবং আমাদের আলফা সমান ছিল আমাদের কৌণিক বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়। সো এইটাকে আমাদের আরেকটু ভালোভাবে এটাকে লেখা হয়। আচ্ছা, তোমরা এই সূত্রটা তো জানো না, এই যে এ ইজ ইকুয়াল টু ডিভি ডিভাইড বাই ডিটি। এটা তো আমি তোমাদের পড়াইছিলাম যে সময়ের সাপেক্ষে বেগকে হুম। একবার একবার হ্যাঁ। ডিফারেন্সিয়েশন করলে আমাদের রৈখিক ত্বরণ পাওয়া যায়। এই সূত্রটা কি তোমাদের মনে আছে? এটা মনে আছে? আছে। আচ্ছা, তাহলে আমরা কৌণিক ত্বরণকেই সিমিলারলি লিখতে পারি যে ডি ওমেগা বাই ডিটি। দেখো এখানে আমাদের ভি এর জায়গা জাস্ট ওমেগা, এটা আমাদের রৈখিক ত্বরণ, এটা কৌণিক ত্বরণ। সো এটা তো না বোঝার কিছু নাই আশা করি, কারণ এটা আমাদের সেম জিনিস, জাস্ট আমাদের ভি এর জায়গায় ওমেগা, এ এর জায়গায় আলফা চলে আসছে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করো, এবং আমি তোমাদের এই নিয়মটাও শিখাইছিলাম যে যদি ডি ডিএক্স, যদি তোমাদের এটা মনে আছে কিনা আমি শিওর না, যদি দুইটা গুণ অবস্থায় থাকে তাহলে একবার ইউ কে বাইরে রেখে ভি এক- এর মনে ডিফারেন্সিয়েশন আছে। করা লাগে, একবার ভি কে আরেকবার বাইরে ভিকে রেখে স্টেপ ইউ এর ডিফারেন্সিয়েশন করা ইউ এর লাগে। এই ছিল। হুম। তোমাদের এটা মনে আছে? আছে। আচ্ছা, যদি মনে থাকে তাহলে এটা বুঝতে পারবা, আর মনে না থাকলে এইটা জেনে নাও, এটা আমাদের হচ্ছে ডিফারেন্সিয়েশনের ইউভি রুল। যদি দুইটা চলক গুণ অবস্থায় থাকে তাহলে একবার একটাকে বাইরে রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন করা লাগে, দেন অন্যটাকে বাইরে রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন করতে হয়। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের ইউভি রুল, এটা আমাদের এখানে লাগবে। দেখো ডি ডিটি, আচ্ছা এটা না, আমরা এটা মূলত লিখবো এইখান থেকে আছে, একটু দাঁড়াও। দেখো আমরা জানি এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। ডি ডিটি আমাদের ভি মানে কি? ভি মানে ওমেগা আর, এটা না? ভি মানে তো ওমেগা আর। হ্যাঁ ভাইয়া। তাহলে দেখো এই যে সেম জিনিস এইখানে আমরা এখন ইউভি রুল অ্যাপ্লাই করব। তাহলে একবার ওমেগা বাইরে আসবে, ডি ডিটি অফ আর, আবার একবার আর বাইরে আসবে, ডি ডিটি অফ ওমেগা। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তোমাদের এইটা কি মনে আছে যে আমাদের ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন কি হয়? জিরো। জিরো হয়। জিরো হয়। আর আর এইখানে কি বলতো, আর হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, মানে একটা আর কিন্তু কি আর একটা ডিস্টেন্স। সো ডিস্টেন্স তো আমাদের সবসময় একটা ধ্রুব সংখ্যা। হ্যাঁ। তো তাহলে এর ডিফারেন্সিয়েশন তাহলে কি হবে? জি। এটা হবে জিরো। আচ্ছা, এইখানে আর আছে। এখন এইটা মানে কি, এই যে ডি ডিটি অফ ওমেগা মানে কি? দেখো এই যে আমি এখানে লিখেই রাখছি যে আমরা জানি রৈখিক বেগের ডিফারেন্সিয়েশন হচ্ছে রৈখিক ত্বরণ, তাহলে কৌণিক বেগের ডিফারেন্সিয়েশন কি হবে? কৌণিক ত্বরণ। তাহলে এখানে আলফা হবে না? হ্যাঁ, হবে। তাহলে আমাদের এ সমান কি হচ্ছে? দেখো এ সমান হচ্ছে আলফা আর। এই পুরো জিনিসটাকে বুঝছো তোমরা? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, তো আমাদের এই ক্লাসের সময় শেষ। দাঁড়াও আমি তোমাদের আর একটা লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কে আমি আবার একটু রিপিট করি, দাঁড়াও।